রাতে ঘুমানোর সময় যখন আমার স্ত্রী আমার বুকের উপরে এসে শুয়ে পড়লো, তখন আমি বেশ বিরক্ত নিয়ে ওকে বললাম, সারাদিন কাজ করে রাতে কি তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতে পারি না? তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো। তোমার জন্য কোনো কাজেও আমার শান্তি নেই। ভালো, তবু আমি তোমার বুকেই ঘুমাবো। তুমি মরে গিয়ে তো আমাকে মুক্তি দিতে পারো। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা অবস্থা গায়ের ওপর যদি পড়ে থাকে তাহলে কি কেউ ঘুমাতে পারে? আমি তো শুধু রাতের বেলাতেই তোমার বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাই না। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। বলার পরও এমন গায়ে হাত তুলি, তারপরও ওর স্বভাবটা এমনই, কোনো পরিবর্তন করতে পারিনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রীর বুকের উপর ঘুমালে এত বিরক্ত কেন হয়। আসলে ওকে আমি এখন আর ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, কিন্তু কিছুতেই বিথিকে আমি বলতে পারি না। বিথি আমার স্ত্রীর নাম। এমন একটা বেহায়া মেয়ে আমি খুব কমই দেখেছি। ওর জন্য আমি রাতে কণিকার সাথে তেমন কথাও বলতে পারি না। ঘুমাতে এলে আমাকে ধরে রাখে, গায়ের সাথে এমনভাবে মিলে থাকে আমার খুব গরম লাগে। বিধির কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গাটা অস্বাভাবিকভাবেই গরম, হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি আমার হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছুটা কষ্ট হলেও কমবে নয়, বরং এতে কিছু সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমিষেই গরম হয়ে যাবে। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম বিথি আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গাটা রাত থেকে আরো বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ পেলাম না। ওকে বুকের উপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম ও আমাকে বেশ শক্ত করে ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু বিথির অবস্থা ক্রমশ খারাপ হতেই যাচ্ছে। ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ, এখনই আইসিইউতে ভর্তি করাতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারি না, তাই সাধারণত মহিলা ওয়ার্ডে তাকে ভর্তি করে এলাম। অফিসে এসে পিয়ার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। পিয়া আমার এক অফিসের কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য, তাই ওকে আমার বেশ ভালো লেগে গেল। সন্ধ্যাবেলা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর খাবার টেবিলে খাবার আমার পছন্দ হলো না। বিথি রোজ সন্ধ্যা হলেই আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত, তারপর নিজ হাতে খাইয়ে দিত। পিয়ার সাথে রিলেশনে যাওয়ার একদিন পর বলেছিলাম, তোমার আমাকে আর খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে খাওয়াবে কে জানে। তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো। আজ বিথি নেই, তাই কেউ কিছু বানিয়েও রাখেনি। খাটে গিয়ে শুয়ে পিয়ার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথে কথা বলতেও ভালো লাগছে না। সারাদিন বিথির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ওর নেই? না না, আমি এসব ভাবতে পারছি না। আর ও মরে গেলেই তো আমি পিয়ার সাথে ভালোভাবেই থাকতে পারবো, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। সাথে পেটকেও বুঝ দিয়ে যাচ্ছি, কিন্তু পেট তার খাবার চাই। কিন্তু এখন বাইরে যেতেও ইচ্ছে করছে না। আনমনায় বলে উঠলাম, বিথি, আজ রাতে কি আমাকে খাইয়ে দেবে নাকি? তুমি আসলে কোনো কাজ করো না, দুপুরে টিফিনটাও দাওনি আজ। হঠাৎই খেয়াল করলাম আসলো বিথি। ও তো হাসপাতালে ভর্তি। মেয়েটার তো কোনো খোঁজ নিলাম না। সকালে একবার যেতে হবে হাসপাতালে, দেখি ও কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি। না, শুয়েও কোনো রকম শান্তি পাচ্ছি না, কিছুতেই ঘুম আসছে না। আজ বিথি নেই বলে কি এমন হচ্ছে? হয়তো আমার বুকের উপর কেউ না থাকলে তাই আজ ঘুম আসছে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যতটা বাড়ছে বিথির কথা ঠিক ততটাই মনে পড়ছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। উঠে গিয়ে ফ্রিজ করে দেখলাম খাবার আছে কিনা। দেখতে পেলাম 2টা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখার সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম।
হঠাৎ মনে হলো বিথি কাল রাতে খায়নি। আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখছিলাম, ভালোই হয়েছিল, এখন আমি খেতে পারবো। কিন্তু গলা দিয়ে নামছে না। আগে চিংড়ি মাছ রান্না হলে বিথি আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো। মনে হতো ওকে খাইয়ে দিতে হবে। চিংড়ি মাছ ওর সবচেয়ে পছন্দের খাবার ছিল। খাবারগুলো রেখে চলে এলাম ঘরে। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়েছে, কিন্তু না, নেই তো কেউ। বিথিকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোনটা বের করলাম, কিন্তু এতে বিথির কোনো ছবি নেই। পিয়ার সব ছবি ডিলিট করে দিচ্ছে বিথির। কিছুই ভালো লাগছে না। তার বাইক নিয়েই হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না। কিচ্ছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হচ্ছিল তার অবস্থা কি? ওনার অবস্থা খুবই খারাপ। শরীরে কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীরে। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। তাহলে আপনারা আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এই মুহূর্তে আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল যা বিকালে বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরে আর কোনো হাসপাতাল নেই, বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকাও খরচ হবে। বাড়ি ফিরে চলে এলাম, কিন্তু বাড়ি ফিরতেই বিথিকে আজ বেশ মনে পড়তে লাগলো। পিয়ার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না, অনেক চিন্তায় ছিলাম। তখন বিথির গলার ওই চেনটা আর নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল, আমার কাছে এর চেয়ে বেশি টাকা নেই, তোমার তো 20,000 টাকা লাগবে, এতে হয়তো তোমার হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ও মুচকে এসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার এই টাকাগুলো লাগবে না, তুমি নিয়ে নাও। চেনটা ওর মায়ের দেওয়া ছিল বলে ওটা বিক্রি করেনি, পিয়াকে দিয়ে দিয়েছিলাম। চোখের কোণে মনে হলো পানি জমে আসছে। আজ অনেক দিন পর বিথির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। আমাদের ভালোবাসা তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এই দূরত্ব তৈরি হলো আমাদের? বিথিকে আমার নিজের সবটা দিয়ে আগলে রেখেছিলাম, তাহলে কেন বিথিকে কষ্ট দিলাম? অফিস থেকে ফিরতেই বিথি আমাকে রোজ জড়িয়ে ধরতো। একদিন ওকে বললাম, তোমার ছেলেদের শরীর ভালো লাগলে ব্যবসা করো, কিন্তু আমাকে এত বিরক্ত করো না। সেই দিনের পর থেকে বিথি আর আমাকে জড়িয়ে ধরতো না, শুধু রাতেই আমার বুকে ঘুমানোর জন্য বায়না করতো। ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না। আমি ওকে এক সময় বললাম, তুমি আমার বুকে না ঘুমালে কি তোমার ঘুম আসে না? আজ বুঝলাম যে ও আমার বুকে না ঘুমালে আমারও ঘুম আসে না। 3টা বেজে গেল, কিন্তু এখন আমি ঘুমাতে পারিনি। সকাল হতে হাসপাতালে চলে গেলাম। আজ বিথিকে আইসিইউতে রাখবো, এখানে না হলেও অন্য কোথাও। বিথিকে ছাড়া এক রাতও আমি থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য আমি মাফ চাইব, আর কষ্ট দিব না ওকে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে নাকি মেয়েটা মারা গেছে। না, এটা বিথি হতে পারে না। বিথি আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়া ওর নাকি থাকতে পারবে না। তাহলে বিথি নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। বিথির সেই মৃতদেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, তুমি না বলতে আমাকে ছাড়া তুমি থাকতে পারো না, তাহলে আজ কি করে থাকবে তুমি? জানো, কাল রাতে তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারিনি। গায়ের উপর একটা বস্তা না থাকলে আমার না ঠিক ঘুম আসে না। কে আমাকে রোজ পছন্দের খাবার বানিয়ে দেবে বলো? কে আমাকে এতটা আগলে রাখবে বলো? আমি তোমাকে আর কষ্ট দেব না। এই দেখো, আমি তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কখনো আমার কথার বরখেলাপ করব না। তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? ভাতও খেতে পারিনি। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না? এবার আমাকে নিজের হাতে খাইয়ে দাও প্লিজ। আর বলবো না তুমি আমাকে বিষ মেখে খাবার খাইয়ে মেরে ফেলবে প্লিজ। আমাকে খুব খিদা লেগেছে, কাল রাতে আমি খাইনি জানো।
তোমার কলিজা না খেয়ে আছে, আর তুমি নিশ্চিতভাবে কিভাবে ঘুমিয়ে আছো? আগে তো প্রতি রাতে আমার বুকের উপর তোমার চোখের পানি পড়ে ভিজে যেত, কিন্তু আমি কিছু বলতাম না, ওর চোখ মুছিও দিতাম না। কিন্তু আজ চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যিই কি আমি আর ওকে ফিরে পাবো না?